উনি ঠিকই তো বললেন ভাই। আতিফ কিভাবে আসবে? গ্রামের লোকদের আমি জিজ্ঞাসা করেছি, কেউ তাকে সেদিনের পর আর গ্রামের ধারে কাছেও দেখেনি, দালানটাও দেখেনি। রাগ কিছুটা হলেও সংবরণ হলো মামুনের। শান্ত গলায় জিজ্ঞেস করলো, তাহলে গেল কইরা? জানি না, তবে আমার মনে হচ্ছে এরার পালনের পেছনে বাড়ির কারোরই হাত আছে। নইলে বন্ধ ঘর থেকে কিভাবে বের হলো? সবার চোখ ফাঁকি দিয়ে পারলো কিভাবে? ভাইয়ের কথায় মামুনের টনক নড়ল। দ্বিধান্বিত চাহনিতে বলল, আমগো বাড়ির কেউ? এখন বাড়ি চলো, খুঁজে লাভ নেই। যারা নিজেদের ইচ্ছাকৃতভাবে লুকিয়ে নেয় তাদের খুঁজে পাওয়া যায় না। কোনো উপায় না পেয়ে মামুন বাড়ির দিকে হাঁটা ধরল। পিতার সম্মুখে কিভাবে দাঁড়াবে, কি উত্তর দেবে ভেবে মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। ইফাত আফাস উদ্দিনের কাছে ভাইয়ের হয়ে ক্ষমা চেয়ে নিজেও বাড়িতে চলে গেল। বিকেলের মধ্যেই পুরো ইউনিয়নে বাতাসের বেগে ছড়িয়ে পড়েছে নিয়াজ মির্জার কন্যা বাড়ি থেকে পালিয়ে গেছে। এই নিয়ে চায়ের দোকান সহ আশেপাশে সব জায়গাতেই আলোচনা সমালোচনা চলছে। নেওয়াজ মির্জা ঘাপটি মেরে বসে আছেন সোফায়। লোক লজ্জায় পা ফেলেননি বাড়ির বাইরে। ছেলেদের অন্তর্মহলে প্রবেশ করতে দেখে ভেতরে কোনো এক অংশে আশার আলো খুঁজে পেলেন। দ্রুত বসা থেকে উঠে দাঁড়ালেন। বাচ্চাদের মতো একদমে প্রশ্ন করলেন, পাইলি আমার মাইয়ারে? কই হয়, কই গেছিল? পিতার শিশুসুলভ আচরণে ভড়কে গেল মামুন। বিমূঢ় দৃষ্টি স্থির করল মেঝেতে। আকার ভঙ্গি স্পষ্ট জানান দিচ্ছে পিতার আদেশ পূরণ করতে না পারায় সে লজ্জিত। বড় ছেলের থেকে আশানুরূপ কোনো উত্তর না পেয়ে ছোট ছেলের দিকে তাকালেন নওয়াজ মির্জা। ইফাত গম্ভীর কণ্ঠে বলল, পাইনি আব্বা। পুত্রের দিকে বড় বড় নেত্রে তাকালেন তিনি। নিভে গেল আশার প্রদীপ। ধপ করে বসে পড়লেন সোফায়। কি করবেন এখন? কিভাবে মুখ দেখাবেন পাত্রপক্ষের সামনে? গ্রামের মানুষও যে আড়ালে ওনাকে নিয়ে ঠাট্টা করছে। আমায় বিয়ে করবে পায়রা, কথা দিচ্ছে। খুব যত্ন করে ভালোবাসবে তোমায়। দরকার হলে সারাক্ষণ পুতুলের মতো গোলে নিয়ে বসে থাকবো, একটু অযত্ন হতে দেব না। করবে বিয়ে? পরিচিত কণ্ঠস্বর হতে এত নেশাতুর মায়াময় বাক্য শুনে বিস্মিত হয় পায়রা। কি নিঃসংকোচ আবদার! নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রয় পুরুষটির পানে। সুপ্ত অনুভূতি ছুঁয়ে যায় হৃদয় প্রাঙ্গণে। অতি সন্তর্পণে নিঃশ্বাস ছাড়ে ইফাত। এগিয়ে আসে অতি নিকটে। দ্রুত পিছিয়ে যায় পায়রা। ইফাত জিজ্ঞেস করে, চুপ কেন পায়রা? পায়রা খেয়াল করল এই প্রথম লোকটা তার নাম স্পষ্টভাবে উচ্চারণ করেছে। শুনতে কি মোহময়ী না লাগছে। পায়রা খুব গাঢ় দৃষ্টিতে ইফাতের চোখে চোখ রাখল। চোখে তার উন্মাদনা। পায়রা নীরবতা অস্থিরতা দেখে কিছু একটা ঠাউর করতে পারল। ইফাত ম্লান হেসে বলল, তোমার এই নিরাপত্তাকে আমি হ্যাঁ ধরে নেব? হতবম্ব হয়ে গেল পায়রা। কণ্ঠে তেজ এনে বলে উঠল, কি? শুনতে পাওনি? ঠিক আছে, তাহলে আবার বলছি। আমি তোমায় বিয়ে করে নিজের সঙ্গে বেঁধে ফেলতে চাই। তুমি না প্রতিটি মুহূর্ত আমার নিকট 1000 বছরের মতো লাগে। আমার হবে পায়রা? সঙ্গে সঙ্গে লজ্জায় মাথা নুয়ে নিল পায়রা। কপট রাগ দেখিয়ে বলল, একেবারে বউ করে নিয়ে যেতে চাইছেন? ভারী নির্লজ্জ তো আপনি। বিয়ের প্রস্তাব দেওয়া কি লজ্জাজনক কাজ? আমি তোমার প্রেমিক হতে চেয়েছিলাম, কিন্তু রাজি হলে না। তাহলে স্বামী হওয়ার সুযোগ দাও, ভালোবেসে আঁকলে রাখবো, আদরে ভরিয়ে দেবো। কথাটা কর্ণগোচর হতেই পায়রার মনে হলো তার কান দিয়ে ধোঁয়া বের হবে। দেহে তরঙ্গ খেলে গেল আবারও। কিছুক্ষণ নীরব রইল, যাওয়ার জন্য পা বাড়ালো। তার আগে কম্পিত কণ্ঠে বলে গেল, বিয়ে করতে ইচ্ছে করলে বাবার কাছে প্রস্তাব পাঠান, বাবা রাজি হলে আমার কোনো আপত্তি নেই। কথাটা বলেই কলেজের উদ্দেশ্যে চলে গেল পায়রা। ইফাতের অধরে কি সুন্দর অমায়িক হাসি। পায়রার মৌন সম্মতিতে তার ভেতরটা অস্থিরতায় ছেয়ে গেছে। মির্জা বাড়ির রান্নাঘরে আজ মহাভোজনের ব্যবস্থা চলছে। দুপুরে চেয়ারম্যান সহ তার পরিবার আসবেন। বছরে 2-3 বার পরিবার নিয়ে গ্রামে আসেন চেয়ারম্যান। সর্বপ্রথম মির্জা বাড়িতে প্রবেশ করেন, তারপর যান নিজ বাড়ি। বাকি সময়গুলো একা আসেন। ইউনিয়নের মেইন অফিসটায় গিয়ে বসেন। ইরা চলে গেছে, সপ্তাহ পেরিয়েছে। মুখে চুনকালি মাখিয়ে মেয়ের চলে যাওয়াটা এখনো ভুলেনি নেওয়াজ মির্জা। সকল ক্রোধ ভেতরের কোথাও বাক্সবন্দি করে রেখেছেন। দুই সতীনের মধ্যে আজ কোনো চোখ রাঙানি নেই। মিলেমিশে রান্নার কাজ শেষে করল তারা।
টেবিলে সাজানো হলো হরেক রকমের ফল ফলাদি, বেশ কয়েক পদের তরকারি, মিষ্টান্ন। চেয়ারম্যান পরিবার সহ উপস্থিত হলো, তাদের বেশ সম্মান দিয়ে আপ্যায়ন করা হলো। চেয়ারম্যানের স্ত্রী হেলেনা চলে গেলেন ইসম তারা খাতুনের কাছে। দুজনের মধ্যে ভালো একটা সখ্যতা রয়েছে। এই সখ্যতা মোটেও পছন্দ করেন না মাহবুবা বেগম। চেয়ারম্যান তোফায়েল আহমেদ অন্তর্মহলে বসে আছেন, ওনার ঠিক সামনে বসা নেওয়াজ মির্জা। ঠোঁটে কৃত্রিম হাসি। তোফায়েল ভ্রু কুচকালেন, বললেন, শুনলাম ইরামা নাকি পালাইয়া গেছে। নেওয়াজ মির্জা কৃত্রিম হাসি মিলিয়ে গেল। লজ্জায় চোখ দুটো নামিয়ে নিলেন। তোফায়েল খাপ ছাড়া আচরণে বললেন, আমার সামনে লজ্জা কিসের? আমরা তো একই নাওয়ের মাঝি। নেওয়াজ মির্জা নিজেকে স্বাভাবিক করে বললেন, সপ্তাহখানেক হইছে পালাইছে, অনেক খুঁজছি কিন্তু পাই নাই। তুমি কইলে আমি লোক পাঠিয়ে দেখতে পারি। আমার 2 পোলা সহ সব লোকেরাই তো খুঁজলো কিন্তু পাইলো না। এখন দেখো তুমি পাও কিনা। চিন্তা করো না, বিকালে লোক পাঠাইতেছি। তাদের কথা থেমে গেল। এক হাত ঘোমটা টেনে উপস্থিত হলো আমিনার মা, হাতে শরবত, মুখে হাসি ফুটিয়ে তাদের মাঝখানে টেবিলে শরবত গ্লাসগুলো রাখলো, বলল, শরবত পাঠাইছে। আচ্ছা তুই এখন যা। চাপা স্বরে কথাটি বললেন নেওয়াজ মির্জা। আমিনার মা স্থান ত্যাগ করল। নীরবতা ভেঙে আবারও তাদের মধ্যকার কথাবার্তা শুরু হলো। কাজ শেষ করে ঘরে গিয়ে চুপটি করে বসে আছেন মাহবুবা বেগম। হেলেনার সঙ্গে ইসম তারা খাতুনও এলেন ওনার ঘরে, তবে নিজ ইচ্ছায় নয়, বরং বাধ্য হয়ে। প্রশ্ন করলেন হেলেনা, আপনি এখানে একা বসে আছেন কেন আপা? মাহবুবা বেগম জোরপূর্বক হাসলেন, নরম কণ্ঠে জবাব দিলেন, এতক্ষণ রান্নাঘরে আসিলাম, তাই গরম লাগতেছিল বইলা ঘরে এসে একটু বসলাম। ও, মধ্যাহ্নভোজের সময় হয়ে গেল। সবাই এসে জড়ো হলো খাবার টেবিলে। মির্জা বাড়িতে ভোজনের জন্য আলাদা একটি ঘর বরাদ্দ। সেই ঘরের মাঝখানে বিশাল এক টেবিল। তোফায়েল চেয়ারম্যানের 2 জন সন্তান, বড়টা ছেলে ছোটটা মেয়ে। 2 জন ওনার দুপাশে বসলো। ইফাত মামুনের ঠিক পাশে বসা। নিজের বাড়ি, অথচ আজ ভেতরে তার জড়তা কাজ করছে। গলা দিয়ে নামছে না খাবার, কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। তার ঠিক সোজা বসে আছে তোফায়েল কন্যা সৌমি, যার দৃষ্টি ইফাতের দিকে, ঠোঁটে তার অমায়িক হাসি। এক লোকমা করে খাবার গিলছে আর ইফাতের দিকে কেমন এক দৃষ্টিতে তাকাচ্ছে, যা ইফাতের দৃষ্টি এড়ায়নি। মূলত এই কারণেই তার এত জড়তা। খেতে খেতে ছেলের দিকে খেয়াল করলেন নেওয়াজ মির্জা। প্রথম স্ত্রীর উদ্দেশ্যে বললেন, ইফাতের পাতে ওই কাতলা মাছের পেটিটা তুইলা দাও। স্বামীর আদেশে মাহবুবা বেগম মাছের বাটি হাতে এগিয়ে গেলেন। সঙ্গে সঙ্গে ইফাত হাত ধুয়ে উঠে গেল, জোরপূর্বক হেসে বলল, আমার খাওয়া শেষ আব্বা, আমি ঘরে গেলাম। আর বিলম্ব না করে কোনো দিকে না তাকিয়ে ঘরে চলে গেল ইফাত। সৌমির হাস্যোজ্জ্বল মুখখানায় মলিনতা এসে ভর করল। দুপুরের ভোজন শেষে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিজের বাগান বাড়িটায় পরিবারসহ চলে গেলেন চেয়ারম্যান। বাহিরে প্রবল বেগে বাতাস বইছে, রোদের মধ্যে ঠান্ডা বাতাস, নতুন ঘূর্ণিঝড় আসার সংকেত। গেটের সামনে ছোট সিঁড়িটায় বসে আছেন ফয়সাল ইসলাম, মুখে চিন্তার ছাপ। শিখা স্বামীর পাশে এসে বসলেন। বুঝলেন স্বামী কিছু নিয়ে চিন্তিত, কিন্তু প্রশ্ন করলেন না তিনি। স্ত্রীর উপস্থিতি টের পেলেন ফয়সাল ইসলাম। কয়েক মুহূর্ত নীরব থেকে আফসোসের সুর তুলে বললেন, এই ইউনিয়নটা বেশি একটা উন্নত হতে পারলো না। যা মনে হচ্ছে ওরা আর উন্নত হতে দেবে না। মানুষের কি মরার ভয় নেই? কিভাবে পারে অন্যের ঘাড় ভেঙে খেতে? বড়সড় কিছু একটা যে হয়েছে বুঝতে পারলেন শিখা। শুধালেন, কি হয়েছে আবার? সিটি কর্পোরেশন থেকে লোক এসেছিল, তারা এই ইউনিয়নটাকেও সিটির আন্ডারে নিতে চাইছে, কিন্তু চেয়ারম্যান মেম্বাররা বাধা দেয় তাতে। শুনলাম অনেক আগে থেকেই নাকি এসব বিষয়ে কথাবার্তা চলছিল, কিন্তু ওরা গ্রামের মানুষদের ভুলভাল বুঝিয়ে আটকে রেখেছে কাজটা। আচ্ছা তুমি বলো, এই ইউনিয়নটা যদি সিটি কর্পোরেশনের মধ্যে চলে যায় তাহলে কত সুযোগ সুবিধা বাড়বে? শহরে যাওয়ার ভাঙা রাস্তাটা ঠিক হবে, লেখাপড়ার মান একটু উন্নত হবে। আবারও বললেন, অথচ তারা তা কিছুতেই হতে দিবে না। সিটি কর্পোরেশনে চলে গেলে তো তাদের কালো ব্যবসা বন্ধ হয়ে যাবে চুরিচামারি। কি আর করার বলো, গ্রামের মানুষ তো আর বোকা নয়, সবাই সবকিছু বোঝে, কিন্তু না বোঝার ভান করে থাকে। আচ্ছা, এখানে জমি কেনা কি আমার ভুল হয়েছে? এখন আবার বাড়ির কাজ শুরু করলাম, এই কাজটাও কি ঠিক হচ্ছে?
আফসোস করছো? তা তো করছি। এমন একটা পরিবেশে দুই মেয়ে নিয়ে থাকা ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আশেপাশের মানুষগুলো খুব খারাপ। কম চেষ্টা তো আর করিনি, কিন্তু কিছুতেই বদলে হতে পারলাম না। শিখা নিশ্চুপ। স্বামী ভুল বলেননি কিছুই। রোজ রোজ মেয়ের জন্য বিয়ের সম্বন্ধ আসে। ফয়সাল ইসলাম সরাসরি জানিয়ে দিয়েছেন এখন তিনি মেয়ের বিয়ে দেবেন না। এই কারণেই আশেপাশের অনেকের সঙ্গে কিছুটা মনোমালিন্য দেখা দিয়েছে। লোকজনের নজরও ভালো না। সমাজের সামনে তারা ভালো মানুষের মুখোশ পরে থাকে। জানালার ধারে পড়ার টেবিল পায়রা গালে হাত দিয়ে বসে আছে সেখানে। মুখখানায় তার মলিনতা ভর করেছে। হিসাব বিজ্ঞান বই এবং খাতার সামনে খোলা। ক্যালকুলেটর স্কেল এলোমেলো করে রাখা। বিড়বিড় করে বলল, এই কার্যপত্রে এতগুলো ঘর হয় কেন? কে আবিষ্কার করেছে এগুলো? তার মাথায় নির্ঘাত কোনো সমস্যা ছিল, নইলে কি আর এসব উদ্ভট অঙ্ক আবিষ্কার করে? এই ঘর টানতে টানতেই হয়তো একদিন আমি বুড়ো হয়ে যাব, দাঁত সব পড়ে যাবে। বড়ি হতে না চাইলে আমায় বিয়ে করো না কবুতর। ভালোবাসা দিয়ে সারা জীবন যুবতী করে রাখবো। অন্তরাত্মা কেঁপে উঠল। পায়রার ভীত নয়নে জানালার পানে তাকালো। চমকে গেল। সঙ্গে সঙ্গে হাস্যোজ্জ্বল মুখে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে ইফাত। ভুল দেখছে না তো সে? চোখ দুটো দুই হাতের তর্জনী আঙ্গুল দিয়ে ঘষে তারপর আবার সম্মুখে তাকালো পায়রা। না, সে ভুল দেখছে না। ইফাত ক্ষীণ দৃষ্টিতে তাকালো, ম্লান হেসে বলল, আমার দেখা হয়েছে কবুতর? কণ্ঠনালী কেঁপে উঠল পায়রার। বলল, আপনি এখানে? কেউ দেখে ফেলে কেলেঙ্কারি হয়ে যাবে। এতটুকু বুদ্ধিও কি আপনার মাথায় নেই? ইফাত না বোঝার ভান ধরে পাল্টা প্রশ্ন করলো, কি কেলেঙ্কারি হবে শুনি? কলঙ্ক হবে আমার। সবাই বলবে আমি দিনে দুপুরে জানালা দিয়ে প্রেম করি। কিন্তু এখন তো প্রায় সন্ধ্যা। আশ্চর্য হলো পায়রা। সে সিরিয়াস একটা কথা বলল, অথচ লোকটা কিনা মজা নিচ্ছে। ইচ্ছে করলো মুখের উপরে জানালা আটকে দিতে। ইফাত হয়তো বুঝে গেল, ধীর কণ্ঠে বলল, জানলা আটকে দেওয়ার কথা মোটেও ভাববে না কবুতর। ডানায় কেটে দেব কি চাই আপনার? তোমাকে। গোলগাল চোখে তাকিয়ে আছে পায়রা। লজ্জা লাগছে। কণ্ঠের স্বর মিয়ে গেছে। মিয়ে যাওয়া কণ্ঠেই বলল, চাইলেই কি পাবেন নাকি? চেষ্টা করতে দোষ কোথায়? তোমাকে আমি জয় করেই ছাড়বো। করুন না, মানা কে করেছে? কিন্তু আমার কাছে এলে তো হবে না। জানি, কিন্তু এখন আমি আমার কবুতরকে দু চোখে ভরে দেখিয়ে চোখের দৃষ্টি মেটাতে এসছি। এই অবাধ্য বেহায়ের চোখ দুটো না বারবার তোমায় দেখতে চাই কবুতর। কি করি বলো তো? ডাক্তার দেখান, আপনার দৃষ্টিশক্তি ভালো না। কিভাবে বুঝলে? না বোঝার কি আছে? দৃষ্টিশক্তি ভালো হলে কি আর আমায় পছন্দ হতো? আপনার জায়গায় আমি হলে পুরো ধরিত্রী খুঁজে কোনো রূপসী গুণবতীকে নিয়ে এসে বিয়ে করে নিতাম। বারবার প্রেমে পড়তাম তার। এত কষ্ট করে ধরিত্রী খুঁজে কি হবে? তাকে তো আমি আমার দৃষ্টিতে সীমানায় পেয়ে গেলাম। এখন শুধু তোমায় বিয়ে করাটাই বাকি। আমি তো রূপসী নই। আমার চোখে তুমি রূপসী। রূপসী না হলে কি আর আমার মনে জায়গা করে নিতে পারতে? পাশের ঘর থেকে শিখা বেগমের কণ্ঠস্বর ভেসে এলো, কার সঙ্গে কথা বলছিস পায়রা? আবারও অন্তরাত্মা কেঁপে উঠল পায়রার। ভয়ার্ত দৃষ্টি ফেলে তাকালো ইফাতের দিকে। মলিন মুখে বলল, হয়েছে দেখা, এবার ফিরে যান, নইলে আজ মায়ের হাত থেকে কেউ আমায় বাঁচাতে পারবে না। মুচকি হাসলো ইফাত। বলল, তোমাকে দেখার তৃষ্ণা যে আমার কখনো মিটবে না কবুতর। আসি তাহলে। জানালার ভেতরে হাত ঢুকিয়ে কয়েকটা চকলেট টেবিলের পাশটায় রাখলো ইফাত। যাওয়ার জন্য পা বাড়ালো। যেতে যেতে বলল, এগুলো আমার শালিকে দাও, চাইলে তুমিও তোরা খেলতে পারো, কিছু মনে করবো না আমি। শব্দহীন হাসলো পায়রা। চকলেটগুলো টেবিলের ড্রয়ারে বন্দি করে নিল। ইফাত নামক সুদর্শন পুরুষটির সঙ্গে পায়রার দেখা হয়েছিল এক বৃষ্টিস্নাত দিনে। তখন সদ্য কলেজ জীবনে পা রেখেছে পায়রা। কলেজ ছুটি হতেই প্রবল ধারায় বৃষ্টি নামে শহরে। শুভ্র রঙের কলেজ ড্রেস পরিহিত কন্যাটি বৃষ্টিতে ভিজতে ভিজতেই গিয়ে অটোতে ওঠে। ঠিক সেই অটোতেই ওর মুখোমুখি বসেছিল ইফাত। সেও ভিজে গিয়েছিল খানিকটা। সেমিস্টার শেষে ছুটি কাটাতে বাড়ি ফিরেছিল। আকস্মিক চোখাচোখি হয় দুজনার। অবাধ্য আখিজোড়া মুগ্ধ হয়ে দেখে নেয় সামনে বসে থাকা কিশোরীকে। অপরিচিত দৃষ্টিতে ভয় বৃদ্ধি পায় পায়রার। অশান্ত হয়ে ওঠে অক্ষিদয়। ছটফট করতে থাকে মন। নিজেকে গুটিয়ে নেওয়ার ব্যর্থ চেষ্টায় ব্যস্ত হয়ে পড়ে। ইফাত বুঝতে পারে মেয়েটির অবস্থা। দৃষ্টি সরিয়ে নেয় দ্রুত।
অটো এসে থামে গন্তব্যে। দুজনেই নেমে পড়ে এক জায়গায়। চমকায় ইফাত। নাম না জানা মেয়েটি আশেপাশে কোথাও না তাকিয়ে ভাড়া মিটিয়ে চলে যায় নিজ রাস্তায়। একই গ্রামের অথচ মেয়েটিকে চেনে না ইফাত। জানতে ইচ্ছে করে তার সম্পর্কে। তাদের দেখা হয় আবারও। পায়রা কলেজের জন্য নির্ধারিত পোশাক পরে অটোয় ওঠে। ইফাতও কালক্ষেপণ না করেই উঠে যায় সেই অটোয়। পায়রা ভ্রু কুচকায়, দৃষ্টি সরায় বাহিরে, মনে মনে কথা সাজায় ইফাত। মুখে গাম্ভীর্য এনে সামনে বসা মেয়েটির উদ্দেশ্যে প্রশ্ন করে। নাম কি তোমার? ঘাবড়ে যায় পায়রা। সামনের পুরুষটির দিকে নিখুঁত দৃষ্টি ফেলে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করে ললাটে ভাঁজ পড়ে। না, ছেলেটাকে দেখে তো মতলব বাজে মনে হচ্ছে না। তাহলে? ইফাত মনে মনে হাসে। দৃষ্টি সরিয়ে নিয়ে গলা ছেড়ে আবারও বলে, নাম বলতে আপত্তি? নাম কি আমি খেয়ে ফেলবো নাকি? পায়রা মিহিস্বরে উত্তর দেয়। পায়রা। কয়েক সেকেন্ড থেমে প্রত্যুত্তরে ইফাত বলে ওঠে, কি? কবুতর? আবারও চমকায় পায়রা, কণ্ঠে বিস্ময় এনে বলে, কবুতর না, আমি পায়রা। আমার নাম পায়রা। ইফাতের খাপছাড়া ভাবলেশহীন উত্তর। ওই একই। শেষ পর্যন্ত তোমার মা বাবা তোমার নাম কবুতর রেখেছে? রাগ হয় পায়রার দাঁতে দাঁত চেপে বসে থাকে। ইফাত বুঝতে পারে মেয়েটি রেগে গেছে। আবার প্রশ্ন করে, বাবার নাম কি? দাঁতে দাঁত চেপেই উত্তর আসে। ফয়সাল ইসলাম। আর প্রত্যুত্তর করে না ইফাত। কয়েক মিনিট অতিক্রম হয়। পায়রা চকিতে মাথা তুলে তাকায়, ফিরতে প্রশ্ন করে। মায়ের নাম জানতে চাইবেন না? এবার আর নিজের গাম্ভীর্য ধরে রাখতে পারে না ইফাত। হেসে দেয় নিঃশব্দে, যা চোখ এড়ায় না সামনে বসে থাকা মেয়েটির। অটো থামিয়ে ভাড়া মিটিয়ে নেমে যায় ইফাত। অটো আবারও চলতে শুরু করে। অপরিচিত পুরুষটির হাবভাব সন্দেহজনক ঠেকে পায়রার নিকটে। ইফাতের মনে অজান্তে গড়ে ওঠে অনুভূতি দিয়ে তৈরি এক বিশাল মহল, যার নাম প্রেম মহল। মেয়েটিকে ভালোবাসে ইফাত। যত্ন করে একদিনেই ভালোবাসাটা প্রকাশ করে দেয়, কিন্তু বিপরীতমুখী থেকে আশানুরূপ উত্তর মেলে না। নিজের কাছেই নিজে প্রতিজ্ঞা করে এই মেয়েটিকে একদিন সে ঠিক জয় করে নেবে। ফয়সাল ইসলামের বাড়ি তৈরিতে বাধা দেয় নেওয়াজ মির্জা। এমনকি তিনি নিজে সেখানে উপস্থিত হয়ে বাধা দিয়েছেন। কথাটা কর্ণগোচর হতে স্কুল থেকে ছুটি নিয়ে বেরিয়ে পড়েন ফয়সাল ইসলাম। জমিতে উপস্থিত হতেই রাগের পরিমাণ তরতর করে বৃদ্ধি পায়। এতক্ষণ যেন ওনার জন্যই অপেক্ষা করছিলেন নেওয়াজ মির্জা। ওনার পাশে কুদ্দুস দাঁড়িয়ে। দূরে ওনার পোষা লাঠিয়াল চাঁদের ছাড়া তিনি কিংবা মামুন কেউই চলতে পারে না। গ্রামের অনেকেরই ক্ষোভ জমে আছে বাপ ছেলের ওপর। যদি একা পেয়ে আক্রমণ করে, এইসব ভেবেই ঝুঁকি নিতে চান না তিনি। ফয়সাল ইসলাম এগিয়ে এসে তেজি কণ্ঠে প্রশ্ন করেন, বাড়ির কাজ থামিয়েছেন কেন? নেওয়াজ মির্জা হেসে বললেন, মাস্টারের মাথা গরম, কেউ একটা চেয়ার আইন না দে, একটু বৈশা মাথা ঠান্ডা করুক। জোরে জোরে নিঃশ্বাস ফেলে রাগ দমানোর ব্যর্থ প্রচেষ্টা করলেন ফয়সাল ইসলাম। একজন একটি চেয়ার এগিয়ে দিল ওনাকে বসার জন্য, কিন্তু বসলেন না তিনি। গর্জে বললেন, আমার কথার উত্তর দিন। নেওয়াজ মির্জার মাথাটাও গরম হলো, কিন্তু প্রকাশ করলেন না। বললেন, তা তো আপনি জানেনই, এই জমিটার উপর আমার অনেক বছর ধরেই নজর। জমির যে প্রথম মালিক আছিল সিরাজ, ওরা অনেকবার কইছিলাম আমার কাছে যাতে জমিটা বেচে। জমির যত দাম তার থেকেও বেশি টাকা দেয়, কিন্তু ওই আমার চোখ ফাঁকি দিয়ে আপনার কাছে বিস্তার দিছে। এসব ঘটনার সম্পর্কে তখন আমি অবগত ছিলাম না। আপনাকে অনেকবার বলেছি সে কথা। তাহলে দিয়া দেন জমি, এই জমিতে আমি দোকান দিব, ব্যবসা শুরু করবো। টাকা দিয়ে জমি কিনেছি, কেনার সময় 1 টাকাও কম নেওয়া হয়নি। এখন বললেই জমি দিয়ে দেবো? মগের মূল্য নাকি? নেওয়াজ মির্জা আশেপাশে তাকালেন। ইতোমধ্যে অনেকে জড়ো হয়েছে সেখানে। উনি হাসি মুখেই বললেন, মাগনা দিবেন কেন? আমি তো কিনতেই চাইছিলাম। আপনি শুরুতেই কেনার কথা বলেননি, শুধু বলেছেন যাতে আমি জমির উপর থেকে সব অধিকার ছেড়ে দিই। তারপর যখন প্রতিবাদ করলাম, আপনি রাজি হলেন টাকা দিয়ে কিনে নেয়ার, তাও আবার 2 লাখ টাকা। 2 লাখে জমি পাওয়া যায়? 3 বছর আগে এই জমি কিনেছি এর থেকেও 4 গুণ বেশি টাকাতে। এখন তো আবার জমির দামও বেড়েছে। মান সম্মান ক্ষুণ্ণ হতে যাচ্ছে বুঝতে পারলেন নেওয়াজ মির্জা। কুদ্দুসকে ইশারা দিতে কুদ্দুস সবাইকে সেখান থেকে তাড়িয়ে দিল। তিনি বললেন, মামুনরা নাকি পুলিশের ডর দেখাইছেন? ভয় দেখাবো কেন? আমার কাজে বাধা দিতে এসেছিল, তাই সাবধান করেছি। ফয়সাল ইসলামের সামনে যে ওনার কোনো কথাই খাটবে না বুঝে গেলেন নেওয়াজ মির্জা। উঠে দাঁড়ালেন, শাসানো সুরে বললেন, সব কাম বন্ধ, যা করার কইরা নেন, যেখানে ইচ্ছা যান,
কুদ্দুস জমিতে পাহারা বসা, যাতে কেউ কামে হাত দিবার না পারে। যত্ন কইরা সব সরঞ্জাম দোকানে পাঠাইয়া দে, মাস্টারের টাকা আবার খায়া ফেলাইস না। কুদ্দুস উপরের পাটি দাঁতগুলো বের করে হাসল। নওয়াজ মির্জা স্থান ত্যাগ করলেন। ফয়সাল ইসলাম রাগে ফুঁসে উঠলেন। স্কুলে আর গেলেন না, চলে গেলেন বাড়িতে। গালে হাত দিয়ে রাস্তার ধারে আরিফকে নিয়ে বসে আছে ইফাত। আরিফ বারবার এদিক ওদিক তাকাচ্ছে আর বলে উঠছে, ভাবি কই, আসে না কেন? তুমি যেখানে আমিও সেখানে, তাহলে জানবো কিভাবে? ছটফট করছে আরিফ। একবার উঠছে আরেকবার বসছে। ইফাত বিরক্ত হয়ে প্রশ্ন করল, সমস্যা কি? পেছনে ব্যথা করছে? আসলে অনেকক্ষণ বসে আছি তো। যার সামনে থেকে। চুপসে গেল আরিফ। শান্ত হয়ে বসে বলল, না থাকি। বললাম না যেতে। এতক্ষণ তো ছিলাম, আর একটু থাকলে কি সমস্যা? ভাবি আসুক। যাবে নাকি পাছে লাথি মারবো? কাজের বেলা কাজে, আর কাজ ফুরালে বাজে, ঠিকই তো। আমারে কৃষ্ণচূড়া গাছে উঠাইলি, ফুল পারলি, আর এখন পাছায় লাথি মারবি বলছিস? আর কখনো যদি তোর সাথে আসি, তাইলে আমার নাম আরিফ না। এই কথা তুই তোর জীবনে অনেকবার বলেছিস, অথচ তোর নাম আজ পর্যন্ত বদলালোই না। ভাবাচাকা খেয়ে গেল আরিফ। ইফাত মুখ বাঁকিয়ে বলল, স্কুল লাইফে পরীক্ষার হলে রিস্ক নিয়ে তোকে খাতা দেখাতাম। আমার দৌলতে মেট্রিক পাস করে এসেছিস, এখন কিনা সামান্য ফুল পেরে দেওয়া খোটা দিচ্ছিস?